আমি যখন টিনেজার ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই, তখন থেকে ওর সাথে আমার পরিচয়। ও ছিল হিস্ট্রি ডিপার্টমেন্টে, আমি ছিলাম ইংলিশ ডিপার্টমেন্টে। আর ও খুব বই পড়তো, আমিও খুব বই পড়তাম। তো ওদিক দিয়ে আমাদের একটা কমিউনিকেশন ছিল। আমরা টিএসসি তে অনেক গল্প করেছি, অনেক আড্ডা দিয়েছি। তারপর ওর যখন বিয়ে হলো, ওর বউয়ের সাথে দীপুমণির সাথেও আমার খুব ঘনিষ্ঠতা হলো। তো ও তো ছিল অজাত শত্রু, ও কেউ বলতে পারবে না যে সে তৌফিককে পছন্দ করে না। ওর গান বাজনা বাঁশি বই এগুলো নিয়ে থাকতো, এবং চারিদিকে ও সুনাম। সবাই ওকে মিস করবে, আমরা ওকে মিস করব। ও তো গত কয়েক বছর তো বিছানায় শোয়া ছিল, একমাত্র দীপুর মনির যত্নে ও এতদিন বেঁচে ছিল। এখন তো দীপু মনি ওর কাছে নাই, সুতরাং ওরও বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না। আমরা জানতাম ও চলে যাবে, যাই হোক চলে গেছে। আল্লাহ যেন ওকে বেহেশত নাজিল করে। কষ্টের জিনিস এটা তো বলার অপেক্ষা রাখে না। আমি চাচ্ছি যে হয়তো সরকার যদি দয়া করে আরো কিছুক্ষণ দীপুমণিকে ওই মেয়ের কাছে থাকতে দেন, দীপাবলির কাছে থাকতে দেন, তাহলে আমরা সবাই আমাদের সরকারের জন্য দোয়া করব। খারাপ লাগছিল যখন দীপুমণি সবসময় ওর সাথে থাকতো, সব সময়। সকালে অফিসে যাওয়ার সময় ওকে বলে যেত, এসে ওর সাথে দেখতো। আর ও অফিস থেকে ফোন করতো, আর ও তো কোনো কথা বলতে পারতো না, ও চোখের ইশারা দিয়ে বুঝাতে পারতো। একবার ব্লিঙ্ক করলে ইয়েস, দুইবার ব্লিঙ্ক করলে নো, তারপর ঘাড়ও একটু ঘুরাতে পারতো। তো এইগুলো তো আর দীপুমণি পারলো না। যখন দীপুমণি জেলে চলে গেল, তখন ও ওর ভাইয়ের কাছে যেতে হলো, ভাই ডাক্তার। ওখানে ছিল, অনেক যত্নে ছিল, কিন্তু সেটা তো দীপুমণির যত্নের তুলনা। হ্যাঁ, তা স্বামীর কাছে তখন তো আর আমরা যেতে পারিনি, সুতরাং এটা বলতে পারবো না। তবে উনি যে দীপুমণির পথ চেয়ে থাকতেন, এটা আমরা বেশ অনুভব করতে পারছি। ঠিক আছে।